পরবর্তীতে ভিকটিমের মুখে বিষ ঢেলে দিয়ে এটা আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করে। কিন্তু আমরা যখন ঘটনাস্থলে যাই তখন ভিকটিমের মরদেহ এবং সুরতহাল দেখে আমরা বুঝতে পারি যে এটা আত্মহত্যা না, এটা হত্যা। তাৎক্ষণিকভাবে আমরা ওই আসামি রতন খাকে গ্রেফতার করি, তারপরে জিজ্ঞাসাবাদ করতে থাকি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের নিকট স্বীকার করে এবং সাথে সাথেই আমরা সেদিনেই সিআরপিসি 164 ধারা মোতাবেক তারও জবানবন্দি নেই এবং একটি হত্যা মামলা তার বিরুদ্ধে আমরা দায়ের করি। এইটা এখানে আমাদের আসামি রতন খান গ্রেপ্তার আছে এই মামলায়। পরবর্তীতে যে ঘটনাটি ঘটে সেটি কালুখালী থানার মামলা 12। এটা 21শে সেপ্টেম্বরের ঘটনা। এটা আপনারা জানেন যে এটাও একটা হত্যা মামলা। এটা ট্রান্সফরমার চুরি করতে গিয়েছিল নাজমুল নামে এক ব্যক্তি। তো সেখানে জনগণের কাছে আটক হয়, জনগণ তাকে পিটিয়ে আহত করে। আহত করার পর তারাই আবার তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালের গেটে ফেলে রেখে চলে যায়। সেখান থেকে নাজমুল নিজেই হেঁটে হাসপাতালে যায় এবং জরুরি বিভাগে সে ভর্তি হয় হাসপাতালে। হাসপাতালে সে গিয়েছিল সকাল 8টায়, পরবর্তীতে 1টার সময় তার মৃত্যু হয়। তো সেখান থেকে আমরা তাকে নিয়ে এসে লাস্ট পোস্টমর্টম করি। করার পর আমরা এখানেও তার স্ত্রীকে দিয়ে একটি হত্যা মামলা নেই। তো এই ঘটনায় যে মূল যে নেতৃত্ব দিয়েছিল, যে ভিডিও ধারণ করেছিল, তার নাম সালাম দড়ি এবং তার ছেলেও এখানে জড়িত ছিল। সেও পিটিয়েছিল আর কি এই নাজমুলকে, সাথে আরো অন্যান্যরা ছিল। তো আমরা এই সালাম দড়িকে গ্রেফতার করেছি এবং আদালতে সোপর্দ করেছি। তো এখানে নাজমুল কিন্তু পেশাদার চোর ছিল। নাজমুলের নামে 3টা ডাকাতি প্রস্তুতির মামলা পাওয়া গিয়েছে, 6টা চুরির মামলা ছিল এবং অন্যান্য মামলা সহ মোট 11টি মামলা ছিল। তো আসলে এতবার তাকে আইনের হাতে সোপর্দ করার পরেও সে বারবার তার একই পেশায় নিয়োজিত ছিল। আমাদেরকে এই যে সামাজিক ভাবে এদেরকে সচেতন করতে হবে যে এইগুলো পেশায় আর নিয়োজিত থাকা যাবে না। তো এখানে আমরা এই সালাম দড়িকে গ্রেফতার করে তাকে আদালতে দিয়েছি। সালাম দড়ির নামেও মামলা আছে। এটা তার নামে 2টি মারামারির মামলা পেয়েছি আমরা এবং রিসেন্টলি 2024 সালের এই যে 18ই মে মারামারির মামলায় সে এজাহারভুক্ত চার্জশিটভুক্ত আসামি। তো তার এই মারামারি করার অভ্যাস আছে, এটা দেখে বোঝা যায়। ঘটনা যেটা 3 ছিল সেটা গোয়ালন্দঘাট থানার মামলা। এটা আপনারা সবাই অবগত আছেন যে সুশীল সরকার নামে একজন ব্যক্তিকে কুপিয়ে এবং গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা। পরবর্তীতে সুশীলের ভাই সুনীল সরকার তাকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসক মৃত ঘোষণা করে। তো আপনারা জানেন যে সুশীল এই অঞ্চলের চরমপন্থী দলের নেতা ছিল। সে 5 বছর জেলও খেটেছেন। তার গোয়ালন্দঘাট থানায় হত্যা সহ অস্ত্র আইনে মামলা ছিল 7টি। তো প্রত্যেক হত্যাকাণ্ডই আসলে এটা আমরা কেউই চাই না, এটা অনাকাঙ্ক্ষিত। তো হত্যাকাণ্ড ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করি। সুনীল সরকারকে বাদী করে, সুশীল সরকারের ভাই বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটা মামলা দায়ের করে। আমরা এই ঘটনার প্রেক্ষিতে একজনকে গ্রেফতার করেছি, জনি নাম। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। আপনারা জানেন যে এই জনি সেও কিন্তু অস্ত্র আইনের মামলায় এবং মাদক মামলায় গ্রেফতার ছিল। আর সম্প্রতি যে ঘটে যাওয়া সবুজ মার্ডার মামলা ছিল সেটার চার্জশিটভুক্ত কিন্তু আসামি এই জনি। পরবর্তী আরেকটি ঘটনা সেটি রাজবাড়ী সদর থানার মামলা নম্বর 26। এটাও একটি হত্যা মামলা। এটা রাজবাড়ী সদর থানার আসামি রশিদ, ভিকটিম তার স্ত্রী নিজেই বন্যা, তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। তো পরবর্তীতে তার পরিবার এটা বলতে চায় যে সে অসুস্থ হয়েছে এবং তাকে তারা সেই কারণে হাসপাতালে নিয়েছে।
কিন্তু আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যেটা দেখি তখন আমরা বুঝতে পারি যে এটি অসুস্থতা না, এটা একটি হত্যাকাণ্ড। সাথে সাথেই আমরা রশিদকে আমাদের হেফাজতে নিয়ে তাকে গ্রেপ্তার করি এবং তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে তার স্ত্রীর রাতে গলা হাত দিয়ে চেপে ধরা পড়লে যে শ্বাসরোধ হয়ে মারা গিয়েছে। 164 ধারা মোতাবেক সেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তাকে আমরা আদালতে সোপর্দ করেছি। আরেকটি যে ঘটনাটি সেটি গতকাল ঘটেছে, আপনারা জানেন, এটা 12 বছরের একটি শিশুকে নিয়ে এই হত্যাকাণ্ডটি। তো সেটি গত পরশুদিন রাতে একটি নিখোঁজ জিডি করে আমাদের থানায় রাতে, এবং পরবর্তী দিন সকালে আমরা এই শিশুটির লাশ পাই। এটি হচ্ছে যে পার্শ্ববর্তী এলাকার মুক্তা সর্দারের একটি মালটা বাগান ছিল, সেই বাগানের বেড়া ছিল কাটা তার দিয়ে ঘেরা এবং সেটাতে বিদ্যুতায়িত করে রাখা হয়েছিল যেন কেউ প্রবেশ করতে না পারে, কিন্তু ছোট শিশু বুঝতে না পারে। সে ওই মালটা খেতে গিয়েছিল সম্ভবত, গিয়ে ওই বাগানের বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়। পরবর্তীতে এই মুক্তা সর্দার এবং সম্ভবত ধারণা করা হচ্ছে তার যে বাগানের কেয়ারটেকার ছিল বা দারোয়ান ছিল, সে সহ এই বাচ্চাটির মৃতদেহ পার্শ্ববর্তী ধান খেতে ফেলে রেখে দেয়। তো আমরা সেখান থেকে মৃতদেহ উদ্ধার করি। আর এই মিনহাজ শেখ একটি মামলা দায়ের করেছে, এটা আমরা অবহেলাজনিত কারণে মৃত্যুর মামলা নিয়েছি। আসামি পলাতক আছে, আমরা ওই দারোয়ান এবং মুক্তার সর্দারকে গ্রেপ্তারের চেষ্টা করছি, খুব শীঘ্রই গ্রেপ্তার করবো ইনশাল্লাহ।